ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক। আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকের ক্লাসে আমরা শিখব ভার্ব সম্পর্কে। আমরা পার্ট অফ স্পিচের প্রত্যেকটা প্রকার নিয়ে আলোচনা করছি। গতকাল ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করেছি। সো আজকে আমাদের আলোচনার বিষয় ভার্ব। তো চলো জেনে নিই ভার্ব কি প্রশ্ন। তো দেখো, ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া মানে হলো কাজ, তাহলে ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। তো ভার্ব এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর কাজ বোঝায়। শুধু কাজ না, অবস্থা অথবা ঘটনা বোঝায়। তার মানে কি বোঝানো হলো, যে ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর কাজ বোঝায়। শুধু কাজ না, অবস্থা অথবা ঘটনাও বোঝায়। বুঝতে পেরেছ? এক্সাম্পলগুলো লক্ষ্য করো, তাহলে আরও বুঝতে পারবে। হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। সে কেমন দৌড়ায়? সে দ্রুত দৌড়ায়। তো এখন বলো তো, তার কাজটা কি? তার কাজটা হচ্ছে দৌড়ানো। তো এই দৌড়ানোর ইংলিশ হচ্ছে রানস। বুঝতে পেরেছ? হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। সে কি করে? সে দৌড়ায়। তো দেখো, এখানে লেখা ছিল যে কোনো ব্যক্তির কাজ, কাজ করছে, সে দৌড়াচ্ছে, কাজ করছে। হি রানস ফাস্ট, সো রানসটা হচ্ছে আমার ভার্ব। এখন রানের সাথে এই রানস কেন হলো? দেখো, এখানে এটার কারণ হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব হবে, ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে। সো এখানে এস বা এস, তার মধ্যে এখানে এস যুক্ত করা হয়েছে। এটা হলো একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এখন যে ভার্বগুলোর সাথে এস অথবা এস যুক্ত থাকে সেগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর যেগুলো শুধুমাত্র ভার্বগুলো থাকে সেগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। বুঝতে পেরেছ? রানসটা হচ্ছে আমার সিঙ্গুলার ভার্ব। সো এটা হচ্ছে আমার ভার্ব। ওকে, আমার এখানে মূল কাজ হচ্ছে ভার্বটাকে চেনানো। বুঝতে পেরেছ? আচ্ছা, সি ইজ হ্যাপি, সে খুশি। তো তার অবস্থাটা কেমন? না, সে এখন খুশি আছে। তো এখন দেখো, অবস্থা বোঝাচ্ছে এখানে, কিন্তু অবস্থা কথা না, অবস্থার কথা কিন্তু বোঝানো হয়েছিল। দেখো অবস্থা, তাহলে দেখো ভালো করে, সি ইজ হ্যাপি, সে খুশি। সে কেমন আছে? না, সে খুশি আছে। দেখো ইজ দ্বারা কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে, ইজ, তাহলে ইজটা হচ্ছে এখানে ভার্ব। বুঝতে পেরেছো আশা করি? তো এই ভার্বটা হচ্ছে প্রধানত দুই প্রকারের। হ্যাঁ, এক হচ্ছে মেইন ভার্ব, আর দুই হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। যেটাকে বলছি আমি মেইন ভার্ব, সেটা বাংলা হচ্ছে মূল ক্রিয়া। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব সেটা হচ্ছে সহকারী ক্রিয়া। তো এখান থেকে জাস্ট ভার্বটা কি জানলাম, আর ভার্ব হচ্ছে যে দুটা প্রকার, সেই দুটা প্রকার জানলাম। এক হচ্ছে মেইন ভার্ব, আর এক হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর তার সাথে বাংলাগুলো দেখলাম। এরপর দেখব ওই মেন ভার্ব আসলে জিনিসটা কি বা কাকে বলে। তো বললাম যে মেন ভার্বের বাংলা অর্থ হচ্ছে মূল ক্রিয়া বা মূল কাজ। তো মূল ক্রিয়া হলো এমন ক্রিয়া, বা মানে হচ্ছে মেন ভার্ব হলো এমন মেন ভার্ব, হ্যাঁ, মেন ভার্ব হলো এমন ভার্ব যা বাক্যে কি করে? প্রধান কাজটি করে। তার মানে কি বোঝানো হলো, যে মেন ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যেটি কি করে? বাক্যে কিন্তু প্রধান হিসেবে কাজ করে। হ্যাঁ, প্রধান হিসেবে কাজ করে, প্রধান কাজটি ওই করে। মানে বুঝতে পেরে গেছো? সিম্পল মানে ভাষায় বলতে গেলে যে বাক্যে কিন্তু একটাই ভার্ব থাকবে। হ্যাঁ, উদাহরণ লক্ষ্য করো, আই ইট রাইস, মানে আমি ভাত খাই। এখন বলো তো, আমি কি করি? আমি খাই। কি খাই? না, ভাত খাই। এখন খাওয়া কাজটা হচ্ছে কি না? তো খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, ইট হচ্ছে খাওয়া। তো আমি খাওয়া কাজটা করছি। তো সো এই ইটটা হচ্ছে আমার ভার্ব। দেখো, এই ইট ছাড়া কিন্তু এই বাক্যের মধ্যে আর কোনো ভার্ব নেই। তো এই জন্যই বলা হলো মেন ভার্ব হচ্ছে মূল ক্রিয়া। তাহলে এই ভার্বটা কি অন্য কোনো ভার্ব কি কাজ করছে? বলো তো, অন্য কোনো ভার্ব কিন্তু কাজ করছে না। যেই বাক্যে একটাই ভার্ব সেটাই হলো মেন ভার্ব। ওই কথাটা এখানে আমি বলেছি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে।
তারা কি করে না তারা ফুটবল খেলে। তার কাজটা কি বলো তো? ফুটবল নাকি খেলা? তার কাজটা অবশ্যই খেলা। আর খেলার ইংরেজি হচ্ছে প্লে। তো এই প্লেটা হচ্ছে ভার্ব। দেখো এই প্লে ছাড়া অন্য কোনো ভার্ব নেই। সো যে বাক্যে একটাই ভার্ব সেটাই হচ্ছে মেন ভার্ব। তাহলে তুমি কিন্তু চিনতে পেরে গেছো যে মেন ভার্ব আসলে কোনটা। আর তোমাকে যদি মেন ভার্ব যদি আইডেন্টিফাই করতে দেয় তাহলে তুমি ইজিলিভাবে বুঝতে পেরে যাবে। আগে দেখতে হবে যে আসলে একটাই ভার্ব আছে কি না। আর যদি অনেকগুলো ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। সম্পূর্ণটা আলোচনা আগে দেখো। হ্যাঁ, মূল ক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এই যে মেন ভার্ব পড়লাম, এই মেন ভার্বকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। দেখে নিই। এক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো আগে দেখে নিই যে ট্রানজিটিভ ভার্বটা কি। ট্রানজিটিভ ভার্বের বাংলা অর্থ হচ্ছে সকর্ম ক্রিয়া। বুঝতে পেরেছ? এখন এই ট্রানজিটিভ ভার্বটা কাকে বলে? যে ক্রিয়ার পরে অবজেক্ট থাকে, মানে যে ভার্বের পর অবজেক্ট থাকে সেটাই হলো ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পেরেছ? মানে কাজটি অন্য কিছুর উপর পড়ে। হ্যাঁ, তো এক কথায় মূল যে যদি কনসেপ্টটা নিতে হয় তাহলে এইটুকু হচ্ছে মূল কনসেপ্ট। হ্যাঁ, যে ট্রানজিটিভ ভার্ব কি, মানে যেই ভার্বের পর অবজেক্ট থাকবে ওটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বটাকে বলা হয় তখন ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পেরেছ? এখন যদি একটা ভার্ব নিলাম, এরপর কিন্তু অবজেক্ট নেই, অন্য কিছু একটা আছে, তাহলে এই ভার্বটাকে আমি কি ট্রানজিটিভ ভার্ব বলতে পারবো? কখনোই পারবো না, কেননা এরপর কিন্তু আমার অবজেক্ট নেই। তাহলে ট্রানজিটিভ ভার্বের মূল কথাই হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব ওইটা যার পরে একটা অবজেক্ট বসে, মানে বসাতেই হবে, না বসালে কিন্তু হবে না। ওইগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। এক্সাম্পল লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। হি রিডস এ বুক। সে বই পড়ে, সে একটি বই পড়ে। এখন সে কি পড়ে না বই পড়ে। সে কাজটা কি করে বলো তো? তার কাজটা হচ্ছে কিন্তু পড়া। সে পড়ছে, তো পড়া ইংরেজি রিড, তা এই রিডটা হচ্ছে আমার ভার্ব। তো বুঝতে তো পারলাম যে এটা ভার্ব, কিন্তু এটা কোন ভার্ব? এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব? তার কারণ হচ্ছে দেখো এরপর কিন্তু অবজেক্ট আছে। এ বুকটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এটা এ বুক হবে, এখানে এটা ছুটে গেছে। এ বুকটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে যে ভার্বের পর অবজেক্ট বসে সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তো এটা তো বুঝলাম, হ্যাঁ ট্রানজিটিভ ভার্ব। একটু আগে বললাম না যে যেই ভাগকে একটাই ভার্ব সেটাই হচ্ছে মেইন ভার্ব, তাকে এটা কি মেন ভার্ব বলতে পারবো? হ্যাঁ অবশ্যই মেন ভার্ব বলতে পারবে, কেননা এই ট্রানজিটিভ ভার্ব কিন্তু ওই মেন ভার্ব থেকেই এসেছে। বুঝতে পেরেছো? সো এটা এই রিডটা হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। এরপর দেখে নিই ইনট্রানজিটিভ ভার্ব। এখন ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে ওই ট্রানজিটিভ ভার্বের বিপরীতটা। যে ক্রিয়ার পরে, অর্থাৎ যে ভার্বের পরে অবজেক্ট থাকে না। একটু আগে বললাম যে ভার্বের পর অবজেক্ট থাকে সেই ভার্বকে বলবো আমি ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের পর অবজেক্ট থাকে না, অন্য কিছু থাকে, তখন সেই ভার্বকে বলবো আমি ইনট্রানজিটিভ ভার্ব। সেই কথাটা এখানে বলা হয়েছে, ভালো করে লক্ষ্য করো। যে ক্রিয়ার পরে, অর্থাৎ যে ভার্বের পরে অবজেক্ট থাকে না সেই ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এক্সাম্পল লক্ষ্য করো। হি স্লিপস পিসফুলি। সে কিন্তু মানে শান্তিভাবে ঘুম দেয়। দেখো সে কি করে না সে ঘুমাচ্ছে, মানে ঘুমায়। এই স্লিপ মানে হচ্ছে ঘুমানো, এর সাথে স্লিপস করা হয়েছে, তো সে কিন্তু শান্তিভাবে ঘুমানো। এখন তুমি বলতে পারো যে স্লিপ করতে একটা ওয়ার্ড আছে, এটা কি অবজেক্ট? না, এটা অবজেক্ট না, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। তার মানে অবজেক্ট হতে গেলে আমাকে জানতে হবে যে কোন কোন ওয়ার্ডগুলো বসে। তুমি সিম্পলি মনে রাখবে, তাহলে এইটুকু দিয়ে কাজ হবে। সেটা হচ্ছে নাউন। অবজেক্টের জায়গায় যে ওয়ার্ডগুলো বসে সেগুলো হচ্ছে নাউন অথবা প্রোনাউন। বুঝতে পেরেছ? নাউন অথবা প্রোনাউন, এইটুকু আপাতত মনে রাখো। আমি অবজেক্ট নিয়ে কিন্তু আরও ক্লাস নেব। হ্যাঁ, অবজেক্ট নিয়ে ক্লাস যদিও চ্যানেলে রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। আমি কিন্তু অবজেক্টের উপরে আরও ক্লাস নেব। সো অবজেক্ট হতে গেলে অবশ্যই নাউন অথবা প্রোনাউন হতে হবে। দেখো এটা নাউন বা প্রোনাউন নয়, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলছি অ্যাডভার্ব। তো এটা এর তাহলে কি এই ভার্বের পর কি আমার আমার কী যেন বলে অবজেক্ট বসানো হয়েছে? হয়নি। সো এই ভার্বটাকে আমি কিন্তু ট্রানজিটিভ ভার্ব বলতে পারবো না, এটাকে বলতে হবে ইনট্রানজিটিভ ভার্ব। সংজ্ঞায় বলা হয়েছিল সেইটাই। বুঝতে পেরেছ?
এখন দেখব ওই যে মেন ভার্ব যে দুটো প্রকার দেখলাম, ফার্স্টে আমরা মেন ভার্ব, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, ওই অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আমরা কিন্তু মেন ভার্ব পড়ে নিয়েছি। মেন ভার্বের আমরা দুটো প্রকার পড়লাম, এক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর এক হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন দেখব অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব মানেটা কি? অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সহকারী ক্রিয়া বা সাহায্যকারী ভার্ব, মানে কাউকে সাহায্য করবে। তো অক্সিলারি ভার্বস বাক্যের মধ্যে টেন্স, মুড, ভয়েস ইত্যাদি প্রকাশ করে, এগুলোতে কিন্তু ব্যবহার হয়। হ্যাঁ, তো এই সাধারণ অক্সিলারি ভার্বগুলোকে দেখে নাও। যেমন বি ভার্ব রয়েছে, এটা হচ্ছে এম, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে বলা হয় বি ভার্ব। কটা হচ্ছে? 1 2 3 4 5, এই 5টা হচ্ছে আমার বি ভার্ব। হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্বগুলো দেখে নাও। হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই 3টা হলো আমার হ্যাভ ভার্ব। এখন ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড। ওকে, ডু, ডিড, ডান, এভাবে আবার বলে ফেলো না। হ্যাঁ, এটা হচ্ছে ডু, ডাজ, ডিড। ওকে, এবং মোডাল ভার্বগুলো মুখস্থ রাখতে হবে, অনেকগুলো রয়েছে, দেখে নাও। উইল, শ্যাল, ক্যান, মে, মাইট, মাস্ট, শুড, উড, ইটসেট্রা। ইটসেট্রা মানে হচ্ছে ইত্যাদি, আমরা বাংলায় বলি না ইত্যাদি, ওই ইংরেজিতে বলা হয় ইটসেট্রা, সংক্ষেপে ইটিসি। ওকে, যেহেতু এগুলো বেসিক ক্লাস, সো আমরা কিন্তু যা পাবো আমরা কিন্তু ওটাকে ভেঙে ভেঙে দেখার চেষ্টা করব। এক্সাম্পল লক্ষ্য করো, আই এম ইটিং রাইস, আমি এখন ভাত খাচ্ছি। হ্যাঁ, তো এখন দেখো আই এম ইটিং রাইস, দেখো এখানে কিন্তু ইট হচ্ছে আমার মূল ভার্ব, আমি ভাত খাচ্ছি, আমার খাওয়া কাজটা কিন্তু মূল হচ্ছে। হ্যাঁ, আমার কাজটা কিন্তু খাওয়া। এখন এমটা এখানে কেন বসলো? এই যে এমটা বসেছে টেন্সটাকে নির্দিষ্ট করার জন্য, বুঝতে পেরেছো? তাহলে অক্সিলারি ভার্ব কোথায় কোথায় কাজে লাগছে, দেখো এখানে কিন্তু টেন্সের কাজ করছে। তো ওই ইটিং এর আগে যেই ভার্বটা নিয়ে এসেছি এম, এটাই হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব। বুঝতে পেরেছো? দ্বিতীয় এক্সাম্পল লক্ষ্য করো, হি হ্যাজ গোন, দেখো গোনটা হচ্ছে আমার মূল ভার্ব, তার সাথে একটা এক্সট্রা আমি ভার্ব নিয়ে এসেছি, এই ভার্বটাই হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এটা আমি দেখালাম হ্যাভ ভার্বে, তাহলে বি ভার্ব দেখালাম, হ্যাভ ভার্ব দেখালাম। এখন আমি মোডাল ভার্ব দিয়ে দেখাই, দে ক্যান সুইম, হ্যাঁ তারা সাঁতার কাটতে পারে। তো এখন দেখো মূল কাজটা কিন্তু আমার সাঁতার কাটা, ঠিক আছে? তো এখন এই যে দেখো মূল ভার্বের পূর্বে যে ভার্বটি রয়েছে সেটাই হলো আমার অক্সিলারি ভার্ব। মূল বিষয় হচ্ছে এখানে আমার অক্সিলারি ভার্বটাকে দেখানো অথবা চেনানো। হ্যাঁ, আশা করি তুমি অক্সিলারি ভার্বটা চিনতে পেরেছো যে কিভাবে আসলে মানে সাহায্য করছে মূল ভার্বটাকে। আচ্ছা, এখন ভার্বে আসলে ফর্মগুলো দেখতে হবে, ফর্মস অফ ভার্ব। তো যে রূপটি থাকে ভার্বের, 5টি রূপ হয়ে থাকে সাধারণত, সেটি হচ্ছে কি V1, V2, V3, V4 এবং V5। তো যেটাকে বলা হয় V1 সেটাকে বলা হয় বেস ফর্ম। যেমন আমি একটা নিয়েছি, একটা ওয়ার্ড নিয়েছি, যেমন হচ্ছে ইট, এটা হচ্ছে একটা ভার্ব ওয়ার্ড। এখন এর V2টা কি, পাস্ট ফর্মটা কি, সেটা হচ্ছে এট। এবং এর V3 সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বলা হয়, এটাকে বলে ইটেন, তাহলে ইট, অ্যাট, ইটেন। ওকে, এইভাবে ভার্বগুলো কিন্তু রয়েছে। এখন এই যে প্রেজেন্ট পার্টিসিপল, সেটা হচ্ছে এই ভার্বটার সাথে জাস্ট ইটিং করে দেওয়া হয়েছে, আইএনজি করা হয়েছে, ইটিং। এবং যে V5 সেটা হচ্ছে অ্যাস অথবা ইএস ফর্ম, যেটা বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে ইটস। তাহলে এখানে আমাকে মুখস্থ রাখতে হবে কিন্তু 3টা ফর্ম। হ্যাঁ, একটা হচ্ছে V1, V2 এবং V3, 3টা জানলে কিন্তু বাকিগুলো হয়ে যায় অটোমেটিক্যালি। তো যেমন আমি যদি নিই, একটা হচ্ছে ইট, অ্যাট, ইটেন, এভাবে মুখস্থ করতে হয়, ইট, অ্যাট, ইটেন। বাকিগুলো কিন্তু আমি করতে পেরে যাব। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে নিয়ম অনুযায়ী করা যায়, কিন্তু আসলে এই ভার্বের কিন্তু এতগুলো হয়, এইটুকু শুধু আমি দেখানোর চেষ্টা করলাম। টেন্স অনুযায়ী কিন্তু ভার্ব পরিবর্তন হয়। এই যে ভার্বগুলো আমরা দেখলাম ওগুলো কিন্তু আসলে মানে কি হয়, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, এই জন্য বলা হয় টেন্স। টেন্স অনুযায়ী ভার্ব পরিবর্তন হয়, সেটাই পরিবর্তনগুলো দেখিনি একটু। তো কি বলছে, ভার্ব টেন্স অনুযায়ী রূপ পরিবর্তিত হয়, এটা বললাম আর কি। যেমন দেখো প্রেজেন্ট সিম্পলে বা প্রেজেন্ট ইনডিফিনিটে যেমন বলবো এখানে কি আই গো, এখানে কি বলছে আই গো, কিন্তু যদি পাস্ট সিম্পলে যদি আমি বলি তাহলে বলতে হবে আমাকে আই ওয়েন্ট। দেখো
গো মানে যাওয়া, আবার ওয়েন্ট মানেও যাওয়া, কিন্তু সময়টাকে কিন্তু নির্দিষ্ট করছে, টেন্সটাকে কিন্তু নির্দেশ করছে তো, হ্যাঁ এটাই। তাহলে কি ভার্বগুলো আমার কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে গোটা হচ্ছে আমার V1, এর V2 হচ্ছে গো ওয়েন্ট, WENT ওয়েন্ট, এন হচ্ছে গন, GONE গন। তাহলে এটা V1, V2 এবং V3। দেখো আমার কিন্তু এখানে টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে, গো থেকে ওয়েন্ট হয়ে গেল। আবার ফিউচার সিম্পলে দেখো আই উইল গো, আবার কিন্তু এখানে একটা উইল নিয়ে চলে এসছে, বুঝতে পারছো? এইগুলো টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আই অ্যাম গোয়িং, দেখো গো থেকে আবার গোয়িং হয়ে গেছে, টেন্স অনুযায়ী সব, মানে টেন্সের জন্য। প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আই হ্যাভ গন, দেখো গো থেকে আবার গন হয়ে গেছে, হয়েছে। তো এইগুলো যে পরিবর্তন হচ্ছে কার জন্য পরিবর্তন হচ্ছে? অবশ্যই টেন্সের জন্য। টেন্সের ক্লাসটা তোমরা দেখতে পারো, এখানে টেন্সের ক্লাসও রয়েছে এই চ্যানেলে। এখন মোডাল ভার্বগুলো দেখে নেব। মোডাল ভার্ব হলো বিশেষ অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এই যে আমরা পড়ছি মানে মোডাল ভার্ব, এই মোডাল ভার্বগুলো কিন্তু এক ধরনের কি অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব, যেগুলো সম্ভাবনা, অনুমতি, ইচ্ছা বা বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছ? মোডাল ভার্বের অর্থগুলো জেনে নিই। যেমন ক্যান হচ্ছে সক্ষমতা অর্থে আমরা ব্যবহার করব। যেমন বলি আমি যে আই ক্যান গো, তার মানে কি? ক্যান মানে হচ্ছে সক্ষমতা অর্থে আমি যেতে পারি, আই ক্যান গো, আমি যেতে পারি। এই যে আমি এটা ভার্বটা নিলাম, এটাই হচ্ছে আমার কি মডাল ভার্ব। দেখো তো এটা অক্সিলারি ভার্ব হচ্ছে কি না। দেখো গোটা হচ্ছে আমার মেন ভার্ব, যাওয়া। তাহলে এই যে গোটা হচ্ছে আমার মেন ভার্ব, তো মেন ভার্বের পূর্বে যে ভার্বটি থাকে সেটি তো হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ সকল মডাল ভার্ব হচ্ছে আমার কি অক্সিলারি ভার্ব, কিন্তু বাক্যে আবার ব্যবহারের উপর নির্ভর করছে। হ্যাঁ, মে হচ্ছে অনুমতি বা সম্ভাবনা অর্থে, মাস্ট মানে একদম বাধ্যবাধকতা, আই মাস্ট গো, আমাকে যেতেই হবে, বলি না ওইটা। শুড মানে পরামর্শ বা উচিত অর্থে ব্যবহার হয়। যেমন বলি ইউ মাস্ট স্টাডি, তোমাকে অবশ্যই পড়তে হবে বা স্টাডি করতে হবে। দেখো এই অবশ্যই কথাটা আসে না, মানে বাধ্যবাধকতার একটা ব্যাপার আসছে না। ওই যে দেখো স্টাডি মানে পড়াশোনা করা, এই যে মূল ভার্বের পূর্বে যে ওয়ার্ড মানে যে ভার্বটি রয়েছে সেটাই তো আমার অক্সিলারি ভার্ব। যেমন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, আমি কি করতে পারি না আমি সাঁতার কাটতে পারি। তো সাঁতার কাটা হচ্ছে আমার মূল ভার্ব, এই মূল ভার্বের যেটা রয়েছে পূর্বে সেটি হলো আমার কি অক্সিলারি ভার্ব। তাহলে কী করে বুঝবো? আগে থাকবে অক্সিলারি ভার্ব, তারপরে থাকবে আমার মেইন ভার্ব। বুঝতে পেরেছো? মানে যদি দুটো ভার্ব পরপর বসে তখন। আচ্ছা, এখন দেখব ফেজাল ভার্ব। ফেজাল ভার্ব নিয়ে তো আমি তোমাদের ক্লাস নিয়েছি ইউটিউব চ্যানেলে, তোমাদের জন্য কিন্তু আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিলাম, উপরে দেখে নাও। হ্যাঁ, তো ফেজাল ভার্বটা কি আমি কিন্তু আলোচনা করেছি, তাও একটু আলোচনা করে দিই। তো ফেজাল ভার্ব মানে ভার্ব প্লাস প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব। তাহলে ভার্বের সাথে কিছু একটা অ্যাড হবে, সেটা কি প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব, যে কোনো একটা। তাহলে ভার্বের সাথে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত হয়ে একটা যে ফ্রেজ গঠন করে সেটাই হলো ফেজাল ভার্ব। তাহলে এই যে ভার্ব প্লাস প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব এর মিশ্রণ হচ্ছে, তো সংমিশ্রণ হচ্ছে, যার মূল অর্থ ভার্বের চেয়ে আলাদা। হ্যাঁ, এখানেই হচ্ছে কথা, যে আমি যে ভার্বটা নেব আর প্লাস আমি যে প্রিপোজিশনটা নেব, এই দুটো অর্থ দিয়ে কিন্তু এর আক্ষরিক অর্থটা হবে না, একদম সম্পূর্ণ আলাদা। এই জন্যই বলা হলো, দেখো গিভ মানে দেওয়া, আপ মানে উপরে, তাহলে কি উপরে গিভ মানে দেওয়া এরকম কিন্তু আসছে না, কিন্তু দেখো ছেড়ে দেওয়া, তাহলে গিভ আপ, দেখো গিভটা হচ্ছে আমার ভার্ব, আপটা হচ্ছে প্রিপোজিশন, দেখো গিভ আপ মানে ছেড়ে দেওয়া। লুক আফটার, লুক মানে দেখা, আফটার মানে হচ্ছে পরে, তো এরা মানে হচ্ছে দেখাশোনা করা। অর্থটা মানে আক্ষরিক অর্থ কি হচ্ছে বলো তো? আক্ষরিক অর্থ কিন্তু আমার হচ্ছে না। এটাকে বলা হয় ফেজাল ভার্ব। বুঝতে পেরেছ? তার মানে ওই ভার্ব থেকে কিন্তু ফেজাল ভার্বটা আসছে। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, দেখো ভার্ব কিন্তু আছে এখানে লুক, এখন হচ্ছে আফটার প্রিপোজিশন, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। সো এগুলো কিন্তু মুখস্থ রাখতে হয়। হ্যাঁ, এগুলো কিন্তু ওইভাবে বানিয়ে করা যাবে না, এগুলো মুখস্থ রাখতে হয়, মুখস্থ করে নিতে হবে।
এখন ওইটা দিয়ে কিন্তু আবার ভয়েসও কাজ করে, ভয়েসেতে ব্যবহার হয় অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। যদিও আমি ভয়েস নিয়ে এখন আলোচনা করিনি, বাট একটু টাস্ক দিয়ে রাখছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে ভার্ব এর ব্যবহারে বাক্য অ্যাক্টিভ বা প্যাসিভ হতে পারে। ওই ভার্বটাকে আমি এমনভাবে ব্যবহার করব, ওই ব্যবহারের উপর ভিত্তি করে সেটা অ্যাক্টিভ হতে পারে এবং প্যাসিভ হতে পারে। এখন হয়তো বা বুঝতে পারছো না যে অ্যাক্টিভ বা প্যাসিভ জিনিসটা কী, বাট তুমি শুধু একটু জেনে রাখো ওই ভার্বের উপর ভিত্তি করে অ্যাক্টিভ প্যাসিভ হতে পারে। বুঝেছ? আমি কিন্তু ভয়েস নিয়ে কিন্তু ক্লাস নিয়েছি, সেটাও তোমরা দেখতে পারো। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে দেখো কেমন হচ্ছে ভার্বটা। সি রাইটস এ লেটার, দেখো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে দেখি এ লেটার ইজ রিটেন বাই হার, দেখো রাইটস থেকে হলো রিটেন। বুঝতে পারছো তো? ওই বাক্যে ভার্বের কারণে মানে কি বলবো, বাক্যে ভার্বের ব্যবহারটা কিন্তু কি করছে, আমার কিন্তু অ্যাক্টিভ আর প্যাসিভে কিন্তু হতে সাহায্য করছে, কনভার্ট হতে সাহায্য করছে তো। উদাহরণটা তুমি দেখলেই বুঝতে পারবে। এখন মুড অফ ভার্ব, সেটাও একটা আছে, এগুলো আলোচনা করিনি, বাট এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, এগুলো পরে আলোচনা করব। একটু শুধু টাস্কে রাখছি যাতে পরবর্তী আলোচনাগুলো তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমি একটু 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 করে বলছি। হ্যাঁ, তো ভার্বের মাধ্যমে বাক্যের আদেশ, অনুরোধ, সম্ভাবনা বা বাস্তবতা বোঝানো হয়, একে বলা হয় মুড, মুড অফ ভার্ব। দেখো মুড হতে পারে ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ, সাবজাংটিভ, এগুলো যে হি ইজ মাই ফ্রেন্ড, ক্লোজ দ্য ডোর, ইফ আই ওয়ার ইউ। তো এই যে এটা দিয়ে কী বোঝাচ্ছে, কী বোঝানো হচ্ছে, ইন্ডিকেটিভ। দেখো ইন্ডিকেট করছে কিন্তু যে হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। বুঝতে পারছো? তারপর হচ্ছে ইম্পারেটিভ, ক্লোজ দ্য ডোর, এটা কিন্তু মানে আদেশ, অনুরোধ এরকম বোঝাচ্ছে কিন্তু। সাবজাংটিভ, এটাও কিন্তু মানে কি বলে ওটাকে, কল্পনা থেকে ব্যবহৃত হয়, যে ইফ আই ওয়ার, আমি যদি তুমি হতাম, এখানে এটা ওরকম অর্থ হচ্ছে আর কি, যে আমি যদি লেখক হতাম, তাহলে এভাবে এটা এই ক্ষেত্রে কিন্তু সাবজাংটিভের ব্যবহার হয়। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখব এই যে ভার্বের সাধারণ ভুলের ব্যবহার। ঠিক আছে, একটা আমি বাক্য লিখব, দেখো আমি চেয়েছি যে সে একটি কাজ করে বা সে কাজ করে, হি ডু দ্য ওয়ার্ক। তো এই বাক্যটা একটা ভুল বাক্য। কেন বলো তো? আমি কিন্তু একটু আগে বলে আসলাম, যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি আমার প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। দেখো তো, হি কি অনেকগুলোকে বোঝাচ্ছে না একজনকে বোঝাচ্ছে? অবশ্যই একজনকে বোঝাচ্ছে। তাহলে হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে ডুটা হচ্ছে আমার কি, প্লুরাল, এই জন্য এই বাক্যটা ফুল। তাহলে যে ভার্বগুলোর সাথে এস বা ইএস যুক্ত থাকে সেগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তার আমাকে এটা লাগাতে হতো, তাহলে এটা লাগালে আমার ঠিক হতো। দেখো পরবর্তীতে ঠিক করা হয়েছে, হি ডাজ দ্য ওয়ার্ক, এই বাক্যটা ঠিক, এই বাক্যটা হচ্ছে আমার ভুল বাক্য। বুঝতে পারছো তো? ভার্বের কত নিয়ম আছে এগুলো জানতে হবে। এখন তোমরা কিন্তু একদম মনে রাখবে যে ভার্বের সাথে যদি এস, ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকে সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব, আর নাউনের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে সেটা কিন্তু আবার প্লুরাল, প্লুরাল নাউন। এইটুকু হচ্ছে পার্থক্য, এইটুকু পার্থক্য করতে হবে। এটা কেন এখানে বললাম, তার কারণ হচ্ছে তোমরা কিন্তু বলছো যে মনে মনে ভাবছো যে এস বাই এস থাকলে তো প্লুরাল হয়, কেন এখানে সিঙ্গুলার বলা হচ্ছে? এই জন্যই বললাম, যদি ভার্বের সাথে এস বাই ই হয়, এস বা ইএস হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর নাউনের সাথে যদি এস বাই এস হয় সেটা হচ্ছে আমার প্লুরাল ভার্ব। বুঝতে পেরেছো? আশা করি কনফিউশনটা দূর হয়েছে। সি হ্যাভ, সি হ্যাভ আ বুক, এটা একটা ভুল বাক্য। সি এর পর হ্যাভ নয়, হ্যাজ হয়, এই জন্য বাক্যটা ভুল ছিল, তাহলে ঠিক কারেক্ট করা হয়েছে। দেখো সি হ্যাজ এ বুক, আই ডিড নট ওয়েন্ট, তাহলে দেখো এটা একটা ভুল। কেননা এখানে একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা হচ্ছে যে এরপর কিন্তু ভি2 আছে, দেখো ভি2 আছে, এরপর কিন্তু আমাকে ওয়েন দিলে হবে না, এরপর আমাকে ভি1 দিতে হবে। আই ডিড নট গো, বুঝতে পেরেছো? তার সূত্রটা হচ্ছে ডিড,
ডিড এরপর যদি আমাকে ভার্ব যদি লিখতে হয় তাহলে V1টা বসাতে হবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্টে লিখে জানাও, এবং এরকম ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যারা এই চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই করবে, হ্যাঁ, এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে।